ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা সলভ করতে চলেছি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 124 এর লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেটের যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো। ওকে, তো এই এবিটিএ টেস্ট পেপারের যত 1 মার্কের কোয়েশ্চেন রয়েছে পেজ নাম্বার 38 থেকে পেজ নাম্বার 1001 অবধি, এবং এই 124 পেজের আগে অবধি যত 2 মার্কসের কোয়েশ্চেন রয়েছে সব আমরা একটা প্লে লিস্টে মার্চ করে দিয়েছি, এবং প্লে লিস্টের লিংক ভিডিও লাস্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। এরপরে আমরা নিয়ে আসতে চলেছি পর্ষদের টেস্ট পেপার সলভিং। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। তাই জন্য কি করতে হবে, তাই জন্য চ্যানেলটাকে সবার আগে নিচে দেওয়া বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্রপিক এবং ন্যাস্টিক চলনের পার্থক্য লিখতে হবে। কি কি বৈশিষ্ট্য? এক হচ্ছে উদ্দীপকের প্রকৃতি, দুই হচ্ছে হরমোনের প্রভাব। তো কিভাবে লিখবে? ফার্স্টেই লিখবে উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী ট্রপিক চলন উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত, whereas ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। হরমোনের প্রভাবে আমরা জানি যে ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়, কিন্তু ন্যাস্টিং হরমোন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ থেকে সাড়া প্রদান পর্যন্ত স্নায়বিক পথটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তো দেখো, রেখাচিত্র বলতে এই জিনিসটা তোমাদের ড্র করতে হবে। প্রথমে লিখবে উদ্দীপনা, সেটি গ্রাহক দ্বারা গৃহীত হওয়ার পর সংজ্ঞাবাহ স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা স্নায়ুকেন্দ্রে পৌঁছায়, এবং স্নায়ুকেন্দ্রে সেটি প্রসেস হওয়ার পরে আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে যে আজ্ঞা সেটি কারক অঙ্গে পৌঁছায় এবং কারক অঙ্গ সাড়া প্রদান করে। তো এইটা তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কৃষিকাজ এবং উদ্যান বিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা লিখতে দিয়েছে। দেখো, কৃষিকাজের ক্ষেত্রে তোমরা লিখবে যে কৃষিকাজে আগাছানাশক হিসেবে আমরা জানি কৃত্রিম অক্সিন 2,4-D ব্যবহৃত হয়। অন্যদিকে উদ্যান বিদ্যায় বীজহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পিতেও কৃত্রিম অক্সিন NAA-IBA ব্যবহৃত হয়। এছাড়া শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতেও IBA NAA ব্যবহৃত হয়। এগুলো ফুল ফর্ম ব্র্যাকেটে লিখে দেবে। এছাড়া অপরিণত ফলের মোচন রোধেও কিন্তু 2,4-D ব্যবহৃত হয়। ঠিক আছে, যা যা হরমোনের নাম লিখলাম সেগুলোর ফুল ফর্ম তোমরা ব্র্যাকেটে কিন্তু মেনশন করে দেবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা আলোচনা করো। দেখো, মাছের গমনে প্রথমে মায়োটম পেশির ভূমিকা লেখার আগে মায়োটম পেশি কি, কোথায় থাকে সেটা আগে লিখবে, যে এটি মাছের মেরুদণ্ডের দুপাশে লেজের শেষ প্রান্ত পর্যন্ত অক্ষ বরাবর বিস্তৃত ভি আকৃতির অসংখ্য পেশিকে আমরা মায়োটম পেশি বলি, এবং এগুলির এই মায়োটম পেশিগুলির যখন তরঙ্গায়িত সংকোচন হয় সেটি মাছের দেহের অগ্রভাগ থেকে পশ্চাৎ ভাগ পর্যন্ত প্রবাহিত হয়। ফলে মাছের পেশিগুলি যেদিকে সংকুচিত হয় মাছের মেরুদণ্ডও সেদিকে বেঁকে যায়, এবং অন্যদিকে তখন পেশিগুলি প্রসারিত অবস্থায় থাকে, এবং এর ফলে মাছের মেরুদণ্ড পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, তো এই অ্যান্সারটা তোমাদের লিখতে হবে, স্ক্রিনশট তুলে নাও। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের 4 প্রকার ক্রোমোজোমের নাম লেখো। দেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী 4 রকমের ক্রোমোজোম হয়। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যেখানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একদম মাঝে থাকে। এখানে তোমাদের দু রকম ভাবে আঁকতে হবে, একটা হচ্ছে নর্মালি ক্রোমোজোমটাকে সোজাভাবে আঁকলে, আর একটা হচ্ছে যে অ্যানাফেজ দশায় ক্রোমোজোম বা মেটাফেজ দশায় ক্রোমোজোমটা ঠিক যেইভাবে সজ্জিত থাকে সেইভাবে, যেমন যখন সেন্ট্রোমিয়ার মাঝে থাকবে ক্রোমোজোমটা কিরকম দেখতে লাগবে, ভি আকৃতি, সেটা কিন্তু মেনশন করবে। দেন হচ্ছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যেখানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানের নিকটে থাকে কিন্তু ঠিক মাঝে থাকে না, ফলে যে ক্রোমোজোমটি দেখতে হয় অনেকটা এল আকৃতির, সরি এখানে ভুল লেখা আছে, যে হবে না, এটা হবে এল আকৃতির দেখতে হয়। নেক্সট হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক মানে যেখানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে নিকটে থাকে, এবং এক্ষেত্রে ক্রোমোজোমটি দেখতে হয় হচ্ছে এল নয়, এটা হবে জে আকৃতির দেখতে হয়। ঠিক আছে, এই দুটো জাস্ট একটু মিসম্যাচ হয়ে গেছে। নেক্সট হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, যেখানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে থাকে এবং এই ক্রোমোজোম আই আকৃতির দেখতে হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, মানব বিকাশের প্রধান দশাগুলি সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। তো কিরকম ভাবে তাহলে লিখবে, এইভাবে অ্যান্সার করবে, মানব বিকাশের 5টি দশা, সদ্যজাত দশা 0 থেকে 3 বছর, শৈশব 3 থেকে 11, বয়ঃসন্ধি 12 থেকে 20, পরিণত 20 থেকে 60 এবং বার্ধক্য দশা 60-এর ঊর্ধ্বে। ঠিক আছে, এইভাবে রেখাচিত্রের সাহায্যে দেখিয়ে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 7, কোষ বিভাজনে কোষ চক্রের ভূমিকা লিখতে দিয়েছে। দেখো, কোষ বিভাজনে কোষ চক্রের তো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন রয়েছে?
হয়েছে কারণ কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে বা চেক পয়েন্ট, এই টার্মটা অবশ্যই মেনশন করবে, চেক পয়েন্ট। ওকে, যদি যদি চেক পয়েন্টের নিয়ন্ত্রণ নষ্ট হয় তাহলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে ঘটে, যার ফলে পরবর্তীকালে টিউমার সৃষ্টি হয় এবং টিউমার যদি ম্যালিগন্যান্ট টাইপের হয় তার থেকে ক্যান্সারও সৃষ্টি হতে পারে। নেক্সট হচ্ছে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলো সবই কোষ চক্রের বিভিন্ন দশায় দ্বিত্বকরণ হয়, যেমন হচ্ছে এস দশায় আমাদের ডিএনএ দ্বিত্বকরণ হয়। আর থার্ড হচ্ছে কোষ চক্রের G0 দশায় যদি কোনো কোষ প্রবেশ করে তাহলে উপযুক্ত গ্রোথ ফ্যাক্টর না পেলে তারা ওই দশাতেই আবদ্ধ থেকে যায় এবং তাদের কোষ বিভাজন আর হয় না, তো যেমন হচ্ছে নিউরন। ঠিক আছে, তো এই তিনটে তোমরা গুরুত্ব লিখতে পারো। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে মেন্ডেলের বংশগতি বিদ্যার সূত্র কি সর্বক্ষেত্রে প্রযোজ্য? উত্তরে সপেক্ষে যুক্তি দাও। না, সর্বক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, কারণ তোমরা দেখেছো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য নয়, তো সেটাই তোমরা লিখবে যে না, মেন্ডেলের বংশগতি বিদ্যার সূত্র সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, প্রথমে এটা লিখলে। তারপরে এবার তোমরা অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দেবে, লিখবে যেমন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দেখা যায় যে সন্ধ্যামালতী গাছে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য, লাল এবং সাদা ফুলযুক্ত গাছের সংকরায়ন ঘটালে F1 জনুতে লাল ফুল বা প্রকট বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ না ঘটে গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ জন্ম নেয়, যা অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। ঠিক আছে, বলে ক্রসটা দেখাবে যে লাল ফুলযুক্ত সন্ধ্যামালতী গাছ প্যারেন্টাল জেনারেশনে ক্যাপিটাল আর, সাদা ফুলযুক্ত স্মল ডাব্লিউ, গ্যামেট হচ্ছে এখান থেকে আর, এখান থেকে স্মল ডাব্লিউ, তাহলে F1 জেনারেশনে আমরা পাচ্ছি ক্যাপিটাল আর স্মল ডাব্লিউ, যেটা হচ্ছে গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী গাছ এবং অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে বংশগতি বিদ্যার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনে দুটি কারণ দাও। দেখো, মেন্ডেল বহু কারণেই মটর গাছ নির্বাচন করেছিলেন। প্রথমত তো হচ্ছে মটর গাছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, বিপরীতধর্মী বৈশিষ্ট্য, যার ফলে তার পরীক্ষা নিরীক্ষায় অনেক সুবিধা হয়েছিল। সেকেন্ড হচ্ছে মটর গাছের ফুল উভলিঙ্গ হওয়ায় এখানে স্বপরাগযোগ করানো যায়, আবার ইমাস্কুলেশনের মাধ্যমে ইতর পরাগযোগও ঘটানো যায়, এবং স্বপরাগযোগ যেহেতু হয় তাই বাইরের থেকে অবাঞ্ছিত কোনো বৈশিষ্ট্যের মিশ্রিত হবার সম্ভাবনা কম ছিল। এবং থার্ড হচ্ছে মটর গাছ দ্রুত বংশবৃদ্ধি করতে পারে, তাই অনেক অল্প সময়ে অনেকগুলি পুরুষ ধরে বংশানুক্রমে পরীক্ষা নিরীক্ষা সম্ভব হয়েছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। জিনগত রোগের প্রসার রোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, তো এটার অ্যান্সার কিভাবে লিখবে, অ্যান্সারটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি অ্যান্সারটা। এটা হচ্ছে অ্যান্সারটা, স্ক্রিনশট নিয়ে নাও প্রথমে। দেখো, দুটি মানুষ বিবাহের পরে যাতে সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারেন তার জন্য জেনেটিক কাউন্সিলিং করানো হয়। ওকে, যেমন এবার একটা উদাহরণ দেবে থ্যালাসেমিয়া রোগের উদাহরণ, যে যদি দুজন থ্যালাসেমিয়া রোগের বাহকের মধ্যে বিবাহ হয় তাহলে তাদের ক্ষেত্রে সম্ভাব্য সন্তানের 25% সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার। ঠিক আছে, কারণ যেহেতু এটি একটি অটোজোমাল জিনগত রোগ। তো এই সম্ভাবনা প্রতিরোধ করার জন্য তারা সন্তান ধারণ থেকে ব্যাহত থাকতে পারেন, বদলে তারা সন্তানকে দত্তক নিতে পারেন। ঠিক আছে, এর ফলে তাদের সন্তান পালনের ইচ্ছাও পূরণ হবে, আবার থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ পৃথিবীর বুক থেকে দূরীভূত করতেও তারা সাহায্য করবে। তো এই পুরো জিনিসটি বোঝাতেই সাহায্য করে হচ্ছে জেনেটিক কাউন্সিলিং। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে কোনো কারণে রুই মাছের পটকা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে জীবন ধারণে ওই মাছটির কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে তা বলতে হবে, তোমাদের মূল্যায়ন করতে হবে। তো দেখো, রুই মাছের পটকা আমরা জানি মাছের আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে বা কমিয়ে মাছকে জলে ডুবতে বা ভাসতে সাহায্য করে, মানে মাছের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তো যে কোনো কারণে যদি মাছের পটকা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে জলে মাছটি ভারসাম্য ব্যাহত হবে, এবং অস্থি বিশিষ্ট যেহেতু রুই মাছ তাই তার শরীর ভারী হওয়ার দরুন মাছটি ধীরে ধীরে ক্রমাগত জলে ডুবে যেতে থাকবে। ঠিক আছে, তো এক হচ্ছে ভারসাম্য তো ব্যাহত হবে এবং ধীরে ধীরে দেহের ভারের জন্য এটি জলের তলায় ডুবে যেতে থাকবে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 12, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য শারীরবৃত্তীয় অভিযোজনটি বিশ্লেষণ করো। দেখো, উট মরুভূমির ঊষর পরিবেশে যাতে অতিরিক্ত জলক্ষয় সহন করতে পারে তার জন্য অনেকগুলি শারীরবৃত্তীয় অভিযোজন দেখায়, যেমন এরা মলমূত্রের মাধ্যমে অল্প পরিমাণে জল ত্যাগ করে, যে জন্য এরা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে, এবং অর্ধকঠিন মূত্র ত্যাগ করার জন্য এরা কি করে, এদের রেচন পদার্থ ইউরিয়ার বদলে ইউরিক অ্যাসিড হিসেবে ত্যাগ করে থাকে, কারণ ইউরিক অ্যাসিড ত্যাগ করতে
জমিতে কম জলের প্রয়োজন হয় ইউরিয়ার তুলনায়, ঠিক আছে। এছাড়া এরা শুষ্ক বিষটাও ত্যাগ করে। আর এছাড়াও এরা কুজে সঞ্চিত ফ্যাট বিপাক প্রক্রিয়ায় এদের বিশ্লিষ্ট হয়ে যখন মেটাবলিক জল উৎপন্ন করে, যা প্রয়োজনকালে এদের সারা দেহে সরবরাহিত হয় এবং এইভাবে এরা কিন্তু মরুভূমির ঊষর পরিবেশে জল সংরক্ষণ জলক্ষয় সহন করে থাকে। ওকে, নেক্সট বলছে মৌমাছির ওয়াগল নৃত্যের প্রয়োজনীয়তা লেখো। দেখো মৌমাছির ওয়াগল নৃত্যের দরকার কেন ছিল? দেখা যায় যে মৌচাকে যেসব শ্রমিক মৌমাছিরা আছে তারা তাদের ক্ষেত্রে ওয়াগল নৃত্য এক ধরনের আচরণগত অভিযোজন। প্রথম লাইন এটা হবে, ঠিক আছে, যে এটা এক ধরনের আচরণগত অভিযোজন। তারপরে লিখবে এটা এরা কেন করে। লিখবে যে যখন খাদ্যের উৎস মৌচাক থেকে 150 মিটার বা তার বেশি দূরে হয়ে যায়, তখন শ্রমিক মৌমাছিদের কয়েকজন সেই স্থানটি ঘুরে এসে মৌচাকে বাকি শ্রমিক মৌমাছিদের ফিগার অফ 8 এর মতো একটি নৃত্য প্রদর্শন করে, যার মাধ্যমে তারা কিন্তু খাদ্যটি বা খাদ্যের উৎসটি কত দূরে সেটা বোঝাতে সাহায্য করে। এবং কিভাবে ও কতক্ষণ ধরে তারা নাচছে তার উপরে ভিত্তি করে বোঝা যায় খাদ্যর উৎসটি কোন দিকে রয়েছে এবং কত দূরে রয়েছে। যত বেশি সময় ধরে নৃত্য করবে তত বেশি দূরে রয়েছে, এবং তা বুঝে নিয়ে তখন মৌচাকের বাকি শ্রমিক মৌমাছিরা সেই খাদ্য আহরণে বেরিয়ে পড়ে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে তুমি জলদাপাড়া একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধির জন্য দুটি সংরক্ষণ পদ্ধতি সুপারিশ করো। তো দেখো আমরা জানি যে জলদাপাড়ায় যে একশৃঙ্গ গন্ডার রয়েছে তার সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা এক তো করতে পারি ক্যাপটিভ ব্রিডিং, ঠিক আছে, মানে বন্দি প্রজনন যেটাকে বলা হয় বাংলায়। তার মানে কি এটার মাধ্যমে আমরা জলদাপাড়ার যে ন্যাশনাল পার্ক রয়েছে সেখানেই কিন্তু আমরা একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি করতে পারবো। সেকেন্ড হচ্ছে একশৃঙ্গ গন্ডারের যে শিং রয়েছে সেটি চোরা শিকারীরা সেটা কেটে নিয়ে যায় অনেক সময়। তো সেই চোরা শিকার বন্ধ করার উদ্দেশ্যে অবশ্যই কড়া পাহারা, ড্রোনের মাধ্যমে সার্ভিলেন্সের ব্যবস্থা, ক্যামেরা ট্র্যাপ ইত্যাদির ব্যবস্থা করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার, যাতে ফার্দার আর কোনো চোরা শিকারী এটা শিকার না করে। ওকে, চলো নেক্সট যাচ্ছি আমরা কোয়েশ্চেন। জীব জগতে অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লিখতে দিয়েছে। তো দেখো অ্যাসিড বৃষ্টির অ্যাসিড যখন বৃষ্টির মাধ্যমে মাটির উপরে পতিত হয়, তো এরা মাটির পিএইচ কে কমিয়ে মাটিকে অম্ল করে তোলে, ফলে মাটিতে বসবাসকারী বহু অণুজীবেদের উৎসেচক এর ফলে কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং সেই পরিবর্তন সহ্য করতে না পেরে অণুজীবেরা মারা যায়। সেকেন্ড হচ্ছে অরণ্যের গাছপালার উপরে এই যদি অ্যাসিড বৃষ্টি পড়ে তাহলে কিন্তু পাতা ঝরে যায়, গাছ শুকিয়ে যায়, আবার শস্য বা খাদ্যশস্যের উপরে পড়লেও কিন্তু একই ধরনের ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 16। কোনো প্রাকৃতিক কারণে যদি দক্ষিণ মেরু প্রদেশের বরফ ভূখণ্ড গলতে শুরু করে এর প্রভাব সুন্দরবনে কি হবে? তো দেখো দক্ষিণ মেরু প্রদেশের বরফ গলতে শুরু করলে অটোমেটিক্যালি পৃথিবীর সমস্ত সমুদ্রের মতো আমাদের বঙ্গোপসাগরেরও যে সমুদ্রের উচ্চতা তা বাড়তে শুরু করবে, ঠিক আছে। এবং আমরা জানি যে সুন্দরবন একটি নদীমাতৃক বদ্বীপ ভূমি যা এমনিতেই নিচু ভূখণ্ডে অবস্থিত, তার উপরে এটি বঙ্গোপসাগরের কাছে অবস্থিত, ফলে বঙ্গোপসাগরে জলতলের উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে বর্ষাকালের সাইক্লোন বা সুনামির সময় সমুদ্র সংলগ্ন সুন্দরবনের দ্বীপভূমিগুলির কিন্তু নিমজ্জনের সম্ভাবনা থেকে যায়, যার ফলে সুন্দরবনের বাড়ি ঘর সমুদ্রের গর্ভে চলে যেতে পারে এবং সুন্দরবনের যে স্বাভাবিক জীবনযাত্রা তা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে অ্যান্সারটা লিখতে হবে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। চলো লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। লাস্ট কোয়েশ্চেন বলছে জমি ব্যবহারের রীতি পরিবর্তনের সাথে সাথে প্রজাতির বিলুপ্তির সম্পর্ক লেখো। দেখো যে জমিতে আগে অরণ্য ছিল এবং পশু প্রাণীরা উদ্ভিদেরা নিশ্চিন্তে থাকতে পারতো, সেই জমি ব্যবহারের রীতির পরিবর্তনের ফলে সেসব জমি এখন মানুষের বাসযোগ্য গৃহ, বাঁধ, বন্দর, কৃষিক্ষেত্র, কলকারখানা ইত্যাদি তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। ফলে অরণ্য তো ধ্বংস হচ্ছে এবং প্রাণীদের স্বাভাবিক বাসস্থান ধ্বংস হচ্ছে। এই পয়েন্টটা কিন্তু লিখতে হবে, প্রাণীদের স্বাভাবিক বাসস্থান ধ্বংস হচ্ছে এবং প্রাণীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, ফলে তাদের মধ্যে প্রজননের সুযোগও কমে যাচ্ছে এবং ধীরে ধীরে তারা বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। তার সাথে সাথে অনেক সময় এরা লোকালয়ে চলে আসার ফলে মানুষের সাথে এদের সংঘর্ষের ফলেও এদের অনেকের মৃত্যু ঘটছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা অ্যান্সারটা লিখবে, স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 124 এর আন্ডারে থাকা 2 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার সমস্তগুলো। ওকে, তো আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপারের 2 মার্কস করাবো হচ্ছে টিল যেগুলো ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন রয়েছে। ওকে, ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন রয়েছে পেজ নাম্বার 580 অবধি,
না 556 বা 580 অবধি, ততদূর অবধি আমি 2 মার্কস করাবো এবং তার সাথে সাথে আমরা কিন্তু এরপর থেকে পর্ষদের টেস্ট পেপারও সলভ করবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, নিচে কমেন্ট করে জানিও কেমন লাগছে, কারণ প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য অনেক সময় ধরে অনেক পরিশ্রম করে বানাই, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করে জানিও এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রোজ আমরা এর ধরনের অনেক ভিডিও নিয়ে আসছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।